হুম। তো প্রথমে একটু রিভিউ করে নিই, সেটা হচ্ছে মেটামরফিক রক যেটা বলেছিলাম সেটা হচ্ছে তাদের নিজস্ব অবস্থান পরিবর্তন করে যেই নতুন রকে পরিণত হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মেটামরফিক রক। এবং এই নিজস্ব অবস্থানটা পরিবর্তন হয় কিভাবে, দুইটা কারণে, একটা হচ্ছে হাই টেম্পারেচার আর প্রেসারের কারণে তোমার হচ্ছে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে। আর মেটামরফিজম হচ্ছে প্রসেসটা কি, মেটামরফিজম প্রসেসটা হচ্ছে এই যে প্রত্যেকটা রক তাদের নিজস্ব অবস্থান যে পরিবর্তন করে, যে প্রথমে ইগনিয়াস রক ছিল সেখান থেকে আস্তে আস্তে নতুন আরেকটা মেটামরফিক রক, আবার ওই মেটামরফিক রক থেকে আবার নতুন আরেকটা মেটামরফিক রক। এই যে দেখো এখানে সেডিমেন্টারি রক থেকে যে আস্তে 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 তোমার মেটামরফিক রকের একটা ট্রান্সফরমেশন এখানে দেখতে পাচ্ছি, সেই পুরো প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে কি মেটামরফিজম। এরপরে হচ্ছে মেটামরফিজম প্রসেস হওয়ার জন্য তোমার কতগুলো অ্যাক্টিভ ফ্লুইড হচ্ছে এখানে কাজ করে থাকে। সেই অ্যাক্টিভ ফ্লুইড গুলোর মধ্যে তিন ধরনের ফ্লুইডের কথা আমরা পড়েছিলাম। সেটা হচ্ছে সেডিমেন্টারি রকের মধ্যে যে পোর ওয়াটার থাকে, সেই ধরনের সেই ফ্লুইডটা তোমার কেমিক্যালি রিয়াক্ট করে তারপরে এই মেটামরফিজম প্রসেসটাকে সামনের দিকে আগায় নিয়ে যায়। তারপরে আবার হচ্ছে তোমার কুলিং ম্যাগমার মধ্যে দেখা যায় যে ম্যাগমা যখন ঠান্ডা হয়ে যায় তখন তার মধ্যেও কিছু পরিমাণ কি থাকতে পারে, কিছু পরিমাণ তোমার ফ্লুইড থাকতে পারে। ওই ফ্লুইড দ্বারাও তোমার কি হতে পারে, এই মেটামরফিজম প্রসেসটা ঘটতে পারে। আবার কিছু কিছু মিনারেলস এর মধ্যে কি থাকে, কিছু কিছু মিনারেলস নিজেই ওয়াটার ওয়াটার বিয়ার করে, তো সেগুলো দ্বারাও তোমার কি হতে পারে, এই মেটামরফিজম প্রসেসটাও ঘটতে পারে। এগুলো হচ্ছে তোমার অ্যাক্টিভ ফ্লুইড হিসেবে তোমার মেটামরফিজম যে প্রসেসটা চেঞ্জ হয় বা মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে সেটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। তো তার মানে এই না যে শুধুমাত্র তোমার ফ্লুইডের দ্বারাই তোমার এই মেটামরফিজম প্রসেসটা উপর কোনো ইম্প্যাক্ট পড়ে। মেটামরফিজম প্রসেসটা ঘটার জন্য বা এই চেঞ্জটা হওয়ার জন্য আরো কিছু ফ্যাক্টর এখানে কাজ করে থাকে। কি কি ফ্যাক্টর কাজ করে থাকে সেগুলো একটু আমরা দেখি। দেখো মেটামরফিজম প্রসেসটা ঘটার জন্য তোমার প্রেসার একটা ফ্যাক্টর, যে প্রেসারের কম বেশি হওয়ার কারণে তোমার মিনারেলস এর যে ক্রিস্টালের গঠন সেগুলো কিভাবে চেঞ্জ হয়ে যায়, অথবা তোমার এই যে মিনারেলস এর গঠনগুলো চেঞ্জ হওয়ার ফলেই তো তোমার নতুন আরেক ধরনের মেটামরফিক রক তৈরি হয়, তাই না? তো এরপরে হচ্ছে তোমার প্রেসার একটা কজ, তারপরে টেম্পারেচার একটা কজ, যে হাই টেম্পারেচারের কারণে কি হতে পারে, লো টেম্পারেচারের কারণে কি হতে পারে, সেগুলোর কারণে তোমার মেটামরফিজম যে প্রসেসটা সেটা সেইটার কারণে তোমার হচ্ছে মেটামরফিক রকের কি কি চেঞ্জ আসতে পারে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। আবার ফ্লুইড ফেজ, ফ্লুইড ফেজ বলতে এই যে একটু আগে আমরা যে অ্যাক্টিভ ফ্লুইড গুলোর কথা বললাম, যে সেডিমেন্টারি রকের পোরের মধ্যে যে ফ্লুইড থাকে, তারপর ম্যাগমা ঠান্ডা হবার পরে তার মধ্যে যে ফ্লুইড থাকে, অথবা তোমার হচ্ছে কিছু মিনারেলস এর মধ্যে যে ফ্লুইড থাকে, এই যে ফ্লুইড গুলো তোমার কিভাবে কেমিক্যালি রিয়াক্ট করে তোমার একটা আরেকটার সাথে, তো মনে করো মিনারেলস এর যে ক্রিস্টালের গঠন বা মিনারেলস এর মধ্যে যে কম্পোজিশন সেটা কিভাবে চেঞ্জ করে, সেগুলো আমরা এখানে দেখব। আর তার সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে টাইম। অবশ্যই একটা বস্তুকে তুমি যদি অনেক দিন পর্যন্ত রেখে দাও তারপরে সে সময়ের সাথে সাথে কি করবে, সময়ের সাথে সাথে তার অবস্থান, তার যেই গঠন সেটা আস্তে আস্তে কি হয়ে যাবে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো, যদি প্রেসারের কথা আমরা বলে থাকি সেটা একটু দেখি। সেটা হচ্ছে তোমার যত আমরা আর্থের ভূপৃষ্ঠ থেকে ভেতরের দিকে যেতে থাকি, হ্যাঁ, ভেতরের দিকে আমরা যত যেতে থাকি তত কি হতে থাকে, তত তোমার টেম্পারেচার আর প্রেসার দুইটাই কি হতে থাকে, বাড়তে থাকে, হ্যাঁ। তো প্রেসারটাকে আমরা কি বলে থাকি, প্রেসারটাকে কি হিসেবে ডিফাইন করে থাকি, কোন একটা নির্দিষ্ট এরিয়ার উপর যদি তোমার কি আসে, ফোর্স আছে, সেই ফোর্সটাকে বা ফোর্স ডিভাইডেড বাই তোমার এরিয়াকে আমরা বলে থাকি হচ্ছে কি প্রেসার। এখন প্রেসারটা কাইন্ড অফ কি, প্রেসারটা কাইন্ড অফ স্ট্রেস, বা এই স্ট্রেসটাকে আমরা আবার বলতে পারি হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস অথবা ইউনিফর্ম স্ট্রেস। মানে তুমি মনে করো, ধরে নাও আমি তোমাকে জিনিসটা একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে
আর্থের এই জায়গাটায় মনে করো একটা রক আছে, হ্যাঁ, সেই রকটার উপর তোমার চারিদিক থেকে এই এই দিক থেকে প্রেসার আসলো, তারপরে হচ্ছে এই সাইড থেকে প্রেসার আসলো, তারপর এই পাশ থেকে প্রেসার আসলো, অথবা এই পাশ থেকে প্রেসার আসলো, হ্যাঁ। তো একটা রকের উপর বিভিন্ন ভাবে প্রেসারটা আসতে পারে। প্রেসারটা তোমার ইউনিফর্মলি হতে পারে, প্রেসারটা তোমার ডিফারেন্সিয়ালও হতে পারে। এখন যদি ইউনিফর্ম হয় তাহলে ক্রিস্টালের স্ট্রাকচার একরকম হবে, বা তোমার এই ট্রান্সফরমেশন একরকম হবে এই রকটার। আর যদি তোমার হচ্ছে ডিফারেন্সিয়াল স্ট্রেস হয়, ডিফারেন্সিয়াল স্ট্রেস বলতে যদি ইউনিফর্ম স্ট্রেস মানে এখানে যদি ধরে নাও এখানে যদি হচ্ছে 5 কি পার এরিয়াতে লোড আসছে, আর এখানেও যদি 5 কি পাশে, এখানেও যদি 5 কি পাশে, এখানেও যদি 5 কি পাশে, তাহলে তোমার সেই স্ট্রেসটাকে আমরা বলছি হচ্ছে তোমার ইউনিফর্ম স্ট্রেস। মানে চারিদিক থেকে যদি সমান ধরনের প্রেসার আসে তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইউনিফর্ম। আর যদি এখানে একটু বেশি প্রেসার আসছে, এখানে একটু কম প্রেসার, আবার এখানে একটু বেশি এখানে একটু কম, তখন সেই প্রেসারটাকে আমরা বলছি হচ্ছে, বা সেই স্ট্রেসটাকে বলছি হচ্ছে ডিফারেন্সিয়াল স্ট্রেস। হ্যাঁ, এখন হাই প্রেসারে আসলে কি হয়, যদি হাই প্রেসার সেটা ডিফারেন্সিয়াল হোক আর তোমার ইউনিফর্ম হোক, সেখানের ক্ষেত্রে কি হয়, সেখানের ক্ষেত্রে মিনারেলের মধ্যে যে মিনারেলস এর মধ্যে যে ওপেন ল্যাটিস থাকে, ওপেন ল্যাটিস মানে মনে করো এরকম একটা, মনে করো এরকম ফাঁকা জায়গা, এরকম স্ট্রাকচারে তোমার মিনারেলসটা আছে, হ্যাঁ। তো তাদের মধ্যে যে এই যে ফাঁকা জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি, বা ওপেন ল্যাটিসের কথা যেটা বলছি, সেটার প্রেসারের কারণে তারা কি হয়, তারা কোলাপস হয়ে যায়। কোলাপস হয়ে কি হয়, মলিকিউল গুলো দেখা যায় যে তোমার এরকম কাছাকাছি চলে আসতে পারে। তো এই যে ওপেন ল্যাটিস গুলো যখন ডিস্ট্রয় হয়ে যায় তখন কি হয়, তখন আগের যে মিনারেলস এর যে কম্পোজিশনটা ছিল সেই কম্পোজিশন আর থাকে না, নতুন আরেক ধরনের মিনারেলস এ সে কি করে, কনভার্ট করে। তো যখনই নতুন আরেক ধরনের মিনারেলস এ কনভার্ট করলো, সেই নতুন মিনারেলস এর দ্বারা কি হয়, মেটামরফিক রক তৈরি হয়ে থাকে। তো এই প্রেসারের কারণেই অ্যাকচুয়ালি কি হতে পারে, তোমার মেটামরফিজম প্রসেসটা ঘটে থাকে, এবং মেটামরফিজম প্রসেসের কারণেই অ্যাকচুয়ালি কি হয়, মেটামরফিক রকটা তৈরি হয়ে থাকে। তো মেটামরফিক রকটা দেখো কত কিলোমিটার ডেপথে তৈরি হয়ে থাকে, 40 থেকে 100 কিলোমিটার ডেপথে তৈরি হয়ে থাকে, যেখানে তোমার আর্থ সারফেসের তুলনায় আর্থে যতটুকু প্রেসার থাকে তার থেকে কত গুণ, তোমার 10,000 থেকে 30,000 গুণ বেশি প্রেসার ওখানে থেকে থাকে। তো এত প্রেসারে আসলে কি হয় না, এত প্রেসারে তোমার উপরে যেই ধরনের স্ট্রাকচার বা যেটা ছিল, সেই স্ট্রাকচার গুলো কি হতে থাকে, সেই স্ট্রাকচার গুলো আস্তে 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 তোমার চেঞ্জ হয়ে যেতে থাকে। এখন দুই ধরনের, এটা গেল হচ্ছে আমি একটু আগে যেটা বললাম, ইউনিফর্ম স্ট্রেসের কারণেই তোমার এই যে চেঞ্জটা হয়ে থাকে, সেই চেঞ্জটা হচ্ছে তোমার ইউনিফর্মলি একটা মিনারেলস স্ট্রাকচারটা ইউনিফর্মলি চেঞ্জ হয়। ইউনিফর্মলি চেঞ্জ হওয়া মানে এপাশ থেকেও যেরকম গঠনের চেঞ্জ হবে, ওপাশ থেকেও সেরকম চেঞ্জ হবে, চারিদিক থেকেও তোমার কি একই ধরনের চেঞ্জ হবে। কিন্তু যদি ডিফারেন্সিয়াল স্ট্রেসের কথা বলি, তাহলে তোমার দেখা যায় যে মিনারেলস এর স্ট্রাকচারে বেশ ভালো রকমের একটা চেঞ্জ হয়ে থাকে। সেটা চেঞ্জটা কিরকম, ডিফারেন্সিয়াল স্ট্রেস হচ্ছে দুই রকমের, একটা যদি একটা হচ্ছে তোমার নর্মাল স্ট্রেসের কথা বলি, আর একটা হচ্ছে তোমার শেয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেস মানে এই যে এই পার্টিকেলটার এখানে বোঝানো হয়েছে দেখো, এই পার্টিকেলটার মধ্যে যদি তোমার তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি কোনো স্ট্রেস আসে, এখন পারপেন্ডিকুলার ডিরেকশনে স্ট্রেস আসলে কি হবে, তার ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস বরাবর সে কি হবে, সে বেশি ভেঙে যাবে। আর তোমার কোন দিক বরাবর হচ্ছে সে এক্সটেন্ড করবে, তার মনে করো এই দিক বরাবর আমার প্রেসার আসলো, আর সে এক্সটেন্ড করছে হচ্ছে এই সাইড বরাবর, মানে মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস বরাবর সে বেশি এক্সটেন্ড করে থাকে। তো সেই জন্য দেখা যায় যে তোমার যখন নর্মাল স্ট্রেস অথবা মানে ডিফারেন্সিয়াল স্ট্রেসের কারণেই তোমার পার্টিকেলের শেপটা কিরকম হয়, পার্টিকেলের শেপটা হচ্ছে তোমার এই যে এরকম, মনে করো এরকম গোল আকারের পার্টিকেলটা ছিল, তারপরে ওই ডিফারেন্সিয়াল স্ট্রেসের কারণে সে এরকম ইলংগেটেড বা এরকম শেপে
পরিণত হয়ে থাকে, ডিফারেন্সিয়াল স্ট্রেসের কারণে অ্যাকচুয়ালি। আর এরকম ইলংগেটেড শেপের কারণে দেখা যায় যে যে তোমার মনে করো একটা তো আর পার্টিকেল থাকে না, অনেকগুলো এরকম গোল 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 এরকম অনেক ধরনের পার্টিকেল থেকে থাকে, মলিকিউল থেকে থাকে মিনারেলস এর মধ্যে। তো তারা কি হয়, তারা এরকম লম্বালম্বি ভাবে পাশাপাশি গিয়ে একটা জালের মতো একটা স্ট্রাকচার তৈরি করে। জালের মতো বলতে এই যে এরকম এরকম ধরনের স্ট্রাকচার তৈরি করে। তো এরকম ধরনের যে স্ট্রাকচারটা তৈরি করছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, ফোলিয়েশন। তো এই ফরমেশন অফ ফোলিয়েশন আমরা যখন ফোলিয়েটেড টেক্সচার বা নন ফোলিয়েটেড টেক্সচার আমরা যখন পড়বো মেটামরফিক রকের, তখন এটা নিয়ে ডিটেলস আমরা বলবো। তো জেনে রাখো ডিফারেন্সিয়াল স্ট্রেসের কারণেই তোমার কি হয়, এই মনে করো মলিকুল গুলো এরকম ফোলিয়েটেড টেক্সচারে পরিণত হয়। ঠিক আছে, এটা গেল নর্মাল স্ট্রেস। আর শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে কি হয়, শেয়ার স্ট্রেস হচ্ছে যেই প্লেন বরাবর মলিকুল গুলো সজ্জিত থাকে তার কোন বরাবর প্রেসারটা আসবে, তার অবশ্যই প্যারালেল বরাবর। আমরা কি নর্মাল স্ট্রেস শেয়ার স্ট্রেস জিনিসগুলো তো বুঝি না। নর্মাল স্ট্রেস শেয়ার স্ট্রেস জিনিসগুলো তো বোঝো তোমরা না? Yes, ma'am. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বুঝলে ভালো। তো শেয়ার স্ট্রেস বরাবর যদি কোনো তোমার পার্টিকেল গুলোর কি হয়, ডিস্ট্রিবিউশনটা এরকম দেখো, এরা কি অবস্থায় ছিল, বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তারপরে তারা কি সুন্দর কি হয়ে গেল এরকম সুসজ্জিত ভাবে একটা আরেকটার সাথে এভাবে বিন্যস্ত হয়ে গেল। মানে এরা তুমি যদি একটা তাসের কথা চিন্তা করো, এই যে দেখো শেয়ার স্ট্রেসের কারণে কি হয়, শেয়ার স্ট্রেসের কারণে তোমার মনে করো এই যে জিনিসটা এরকম অবস্থায় ছিল, তারপরে যখন তুমি তার প্যারালেল বরাবর একটা স্ট্রেস দিলা, তখন দেখো কি হলো, তখন হচ্ছে তোমার সে এরকম একটু বেঁকে গেল। প্লেন বরাবরই প্রথমে সোজা অবস্থায় ছিল, তারপরে তার প্লেন বরাবর আস্তে কি হয়ে গেল, বেঁকে গেল। এই যে স্ট্রেসের কারণেই ডিফারেন্সিয়াল, এই ধরনের এই দুইটা স্ট্রেসের কথা যে বললাম, নর্মাল স্ট্রেস অথবা শেয়ার স্ট্রেস, দুইটাই কি স্ট্রেস, দুইটাই হচ্ছে ডিফারেন্সিয়াল স্ট্রেস। এবং এটা কোথায় হয়ে থাকে, এটা ভূপৃষ্ঠের ভেতরে হয়ে থাকে। কত ডেপথের মধ্যে হয়ে থাকে, 40 থেকে 100 কিলোমিটার ডেপথের মধ্যে হয়ে থাকে। এবং এই ঘটনাগুলো তোমার ন্যাচারালি ঘটে থাকে। ন্যাচারালি তোমার এরকম নর্মাল স্ট্রেস অথবা ইউনিফর্ম স্ট্রেস অথবা শেয়ার স্ট্রেস এই জিনিসগুলো হতে পারে। এবং তার কারণে কি হয়, তার কারণে তোমার যেই মিনারেলস এর যে প্রেফার্ড ওরিয়েন্টেশন থাকে, তাদের ওরিয়েন্টেশন গুলো আস্তে আস্তে তোমার চেঞ্জ হতে থাকে। এবং দেখা যায় যে তোমার বিভিন্ন ধরনের যে মিনারেলস গুলো থাকে, তারা নতুন শীট টাইপের স্ট্রাকচার হতে পারে, বা তোমার শীট বলতে এই যে এরকম এরকম টাইপের স্ট্রাকচার হতে পারে, বা একটা ইন্ডিভিজুয়াল মিনারেলস এরও চেঞ্জ হতে পারে। অ্যাকচুয়ালি ক্রিস্টাল মিনারেলস এর মধ্যেই যে গঠন থাকে, মলিকুল অথবা অ্যাটমের যে গঠন থাকে, তারা প্রেসারের কারণেই যে চেঞ্জ হয়। এবং এই চেঞ্জ হওয়াটাকে আমরা কি বলছি, মেটামরফিজম প্রসেস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে মেটামরফিজম প্রসেস ঘটানোর জন্য তোমার বিভিন্ন ধরনের স্ট্রেস বিভিন্নভাবে কাজ করে থাকে। ঠিক আছে, এই গেল হচ্ছে তোমার কি, এই হচ্ছে আমার আহ, বিভিন্ন ধরনের প্রেসারের কারণে আমার যে চেঞ্জটা হয়ে থাকে একটা পার্টিকেলের মধ্যে বা একটা মিনারেলসের গঠনের মধ্যে, সেটা একটু বললাম। তো এইটা সবার ক্লিয়ার হলো? জি ম্যাম। রোল 121। Yes, ma'am.
তো দেখো এখানে আমরা একটা তোমার ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামে দেখো একদিকে এইদিকে হচ্ছে তোমার প্রেসারের চেঞ্জের কারণে একটা তোমার ডাটা দেখানো হয়েছে ওয়াই ডিরেকশনে, আর এক্স ডিরেকশনে হচ্ছে টেম্পারেচারের চেঞ্জের কারণে একটা তোমার এক্স ডিরেকশনে তোমার টেম্পারেচারের যে চেঞ্জিংটা সেটা এখানে দেখানো হয়েছে। তো এইখানে হলো তোমার কি কি ধরনের, এই যে 3 ধরনের হচ্ছে মিনারেলস দেখানো হয়েছে, এবং এদের দেখো একটা জোন সিলেক্ট করে দেওয়া হয়েছে যে এরা এত টেম্পারেচার এত প্রেসারে এই জোনের মধ্যে থাকলে তোমার সেই মিনারেলস গুলো তোমার এই গ্রুপের মধ্যে পড়বে, আবার এখান থেকে এই জোনের মধ্যে থাকলে তারা এই গ্রুপের মধ্যে পড়বে। তো এখানে যেই জোন গুলো আইডেন্টিফাই হয়েছে সার্টেন মিনারেলস গুলো দ্বারা, এই যে অ্যান্ডালুসাইট, কায়ানাইট, সিলিমেনাইট, এই 3 ধরনের মিনারেলস কে একসাথে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি ইন্ডেক্স মিনারেলস। আর এই ইন্ডেক্স মিনারেলস দ্বারাই তোমার কি তৈরি হয়ে থাকে, তোমার বিভিন্ন ধরনের এই যে মেটামরফিক রক এগুলো তৈরি হয়ে থাকে। এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি ইন্ডেক্স মিনারেলস। তো ইন্ডেক্স মিনারেলসে কি হয়ে থাকে মনে করো, এটা কেন এই 3টা জোন আইডেন্টিফাই হয়েছে, মনে করো কোনো মিনারেলস 8 কিলোবার প্রেসারে আর হচ্ছে তোমার মনে করো 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি হলো, মনে করো এখানে তৈরি হলো, হ্যাঁ, তাহলে সে কোন জোনের মধ্যে পড়বে, সে কায়ানাইট জোনের মধ্যে পড়বে। আবার কোনো মিনারেলস মনে করো 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর তোমার হচ্ছে 20 কিলোবারে প্রেসারে তোমার তৈরি হলো, তাহলে সে কোন জোনের মধ্যে পড়বে, এই যে সিলিমেনাইট জোনের মধ্যে পড়বে। এই জন্য তোমার বিভিন্ন টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে যে মিনারেলস এরও অবস্থান চেঞ্জ হয়, সেই যে চেঞ্জের একটা অবস্থান সেগুলো আমরা কি করে থাকি, সেগুলো এই যে ইন্ডেক্স মিনারেলস এর দ্বারা আমরা সুন্দরভাবে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। এখন সবাই একটু খেয়াল করো, সেটা হচ্ছে তোমার মনে করো কায়ানাইট, যেটা হ্যাঁ কায়ানাইট যেই ইন্ডেক্স মিনারেলসটা আমরা দেখতে পাচ্ছি, সেটার জন্য সেখানে যদি কোনো মিনারেলস তৈরি হয়ে থাকে সেখানে কি করতে হবে, সেখানে তোমার হচ্ছে লো টেম্পারেচার মানে টেম্পারেচারের রেঞ্জটা খুব বেশি না, আর প্রেসারটা কিরকম হয়ে থাকে, প্রেসারটা বেশ ওয়াইড রেঞ্জের হয়ে থাকে। দেখো যদি 0 থেকে এই পর্যন্ত 9 পর্যন্ত যদি প্রেসার থাকে, তাহলে মাঝ বরাবরই সে কি করছে, তার প্রেসারের রেঞ্জটা বেশ ওয়াইড এই কায়ানাইটের কারণে। আর অ্যান্ডালুসাইটের ক্ষেত্রে কি হয়, অ্যান্ডালুসাইটের ক্ষেত্রে তোমার মডারেট টেম্পারেচার মানে টেম্পারেচারটা বেশ মডারেটলি তোমার রেঞ্জের হয়ে থাকে, আর প্রেসারটা হয়ে থাকে হচ্ছে লো রেঞ্জের। প্রেসার লো রেঞ্জের বলতে দেখো এখানে যদি কোনো পার্টিকেল বা কোনো মিনারেলস যদি তৈরি হতে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রেসারটা খুব বেশি হওয়ার কথা না। প্রেসারটা তোমার হচ্ছে দেখা যায় যে 1.5 বা 2.5 এরকম রেঞ্জের হয়ে থাকে। এরপরে আসো তোমার সিলিমেনাইটের কথা যদি বলি, সিলিমেনাইটের ক্ষেত্রে যদি এই জোনে কোনো মিনারেলস ফরমেশন হতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে টেম্পারেচারটাও অনেক বেশি হতে হবে। হ্যাঁ বলো। ম্যাম ভুলে মাইক অন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ম্যাম ভুলে মাইক অন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, কোনো সমস্যা নেই। তো সিলিমেনাইট জোনে যদি কোনো মিনারেলস গঠিত হতে থাকে বা গঠিত হওয়ার থাকে, তাহলে কি করতে হবে, সেখানে টেম্পারেচারটাও খুব বেশি হতে হবে। মনে করো সেই মিনারেলসটা তোমার 700 থেকে 800 টেম্পারেচারের মধ্যে সেই মিনারেলসটা গঠন হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে প্রেসারটাও খুব অনেক বেশি হতে হবে, মানে প্রেসারটাও দেখা যাবে যে তোমার 30 40 50 এরকম প্রেসারে সেই মিনারেলসটা গঠন হতে হবে। তাহলে আমরা বলতে পারি যদি তোমার কায়ানাইটটা হচ্ছে যে জোনে থাকে সেখানে হচ্ছে লো টেম্পারেচার আর ওয়াইড রেঞ্জ অফ প্রেসারে থাকে, অ্যান্ডালুসাইটের ক্ষেত্রে মডারেট টেম্পারেচার আর লো প্রেসার হয়ে থাকে, আর সিলিমেনাইটের ক্ষেত্রে তোমার হাই টেম্পারেচার অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে হাই প্রেসারও থেকে থাকে। হ্যাঁ, তো এই যে যেই জোন বা যেই প্রসেসটা যেই তোমার জিনিসটা বললাম,
সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স মিনারেলস নিয়ে একটু আলোচনা করলাম, যে প্রেসারের সাথে টেম্পারেচারের চেঞ্জের সাথে তার কি হতে পারে, তার অবস্থান আস্তে 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 কিরকম চেঞ্জ হতে পারে। এবং তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে একটা সুন্দর বারের মাধ্যমে আমার এই জোনগুলো কি করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে। আচ্ছা, এখন আসো টেম্পারেচারের চেঞ্জের সাথে সাথে আমার মেটামরফিজম প্রসেসের যেই চেঞ্জটা হয়ে থাকে সেটা একটু দেখি। সেটা হচ্ছে তোমার টেম্পারেচার যত বাড়তে থাকে কি হতে থাকে, তোমার ডেপথের সাথে সাথে আস্তে আস্তে আমার টেম্পারেচারও বাড়তে থাকবে। এবং ওই যে আমরা আগে জিওথার্মাল গ্রেডিয়েন্ট পড়েছিলাম, জিওথার্মাল গ্রেডিয়েন্টটা কি ছিল বলো তো, কেউ একটু বলতে পারবে জিওথার্মাল গ্রেডিয়েন্টটা কি? ম্যাম ডেপথের সাথে টেম্পারেচার যে চেঞ্জ, চেঞ্জে, হ্যাঁ চেঞ্জের, সেটাকে আমরা বলেছি হচ্ছে জিওথার্মাল গ্রেডিয়েন্ট। তো ওই যে জিওথার্মাল গ্রেডিয়েন্ট আসলে কি, একটা স্লোপের মতো। তো ওই জিওথার্মাল গ্রেডিয়েন্ট বরাবর কি হতে পারে, এই যে টেম্পারেচারের চেঞ্জ হতে পারে। এখন এই টেম্পারেচার চেঞ্জের কারণে কি হয়, তোমার দেখা যায় যে যে প্যারেন্ট রকটা থাকে, প্যারেন্ট রক বলতে কোন রকগুলোকে বোঝায়, যে এক্সিস্টিং রকগুলো থাকে সেই রকগুলোর উপর তোমার কেমিক্যাল রিয়াকশন হতে পারে। কেমিক্যাল রিয়াকশন কিরকম, যে অতিরিক্ত হিটের কারণে তার মধ্যে যেই কম্পোজিশন আছে সেই কম্পোজিশনটা অবশ্যই কি হতে পারে, চেঞ্জ হতে পারে। আর যখনই কি হয়, যখনই তোমার একটা মিনারেলস তার নিজস্ব কম্পোজিশন চেঞ্জ করে নতুন মিনারেলস তৈরি করলো, এবং নতুন মিনারেলস থেকে অ্যাকচুয়ালি কি হয়, তোমার মেটামরফিক রকটা তৈরি হয়, তাহলে আমরা বলতে পারি এই প্যারেন্ট রকটা তোমার মেটামরফোজড হয়ে নতুন এক ধরনের মিনারেলস তৈরি করে থাকে। হ্যাঁ, এরপরে তোমার এটা হচ্ছে কার ইফেক্টের কারণে, এটা হচ্ছে হাই প্রেসার অথবা সরি হাই টেম্পারেচারের কারণেই তোমার এই চেঞ্জটা হয়ে থাকে। এবং এই চেঞ্জটা কোথায় বেশি হয়ে থাকে দেখা যায়, তুমি যদি আর্থের কোরে বা আর্থের একদম সেন্টারে চলে আসো, তখন কি হবে, তখন তো রক আলটিমেটলি গলে যাবে, কিন্তু তার থেকে আবার একটু উপরে এই জায়গাটায় এই ধরনের চেঞ্জটা বেশি হয়ে থাকে, যে দেখা যায় সেখানে টেম্পারেচারটা খুব বেশি হয়। এবং সেখানে যদি কোনো ধরনের কোনো ইগনিয়াস রক থেকে থাকে, তো সেই ইগনিয়াস রকে তা আস্তে আস্তে মেটামরফোজড হয়ে নতুন ধরনের কি রকে পরিণত করে, এবং সেটা হচ্ছে কি মেটামরফিক রক। এবং এই হিটটা তোমার কোথা থেকে আসতে পারে, হিটটা আসতে পারে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের বাউন্ডারি আছে। বাউন্ডারি বলতে তোমার বলতে পারো সীমারেখা। হ্যাঁ, সীমারেখাটা কিরকম, তোমার কনভার্জেন্ট টাইপের হতে পারে, ডাইভার্জেন্ট টাইপের হতে পারে, মানে বলতে পারো কিছু কিছু ফাটল বা ফাঁকা জায়গা আছে পৃথিবীর ভেতরে বলো বাইরে বলো, সব জায়গায় আমাদের এরকম ফাঁকা জায়গা আছে। এবং ওই সেই ফাঁকা জায়গাগুলো বরাবর আমরা এক একটা বাউন্ডারি আইডেন্টিফাই করেছি। তো ওই ম্যাগমা কি করে, ম্যাগমা হচ্ছে ওই হিট কোন বরাবর আসতে পারে, ওই বাউন্ডারি বরাবর আস্তে আস্তে উপরের দিকে সে কি করতে পারে, এই হিটটার একটা ইফেক্ট তোমার এই মিনারেলস এর মধ্যে তোমার তৈরি হতে পারে। ঠিক আছে, এরপর তোমার দেখো আর আরেকটা কথা বলে থাকি, তোমার হিট যত উপরের দিকে তুমি উঠতে থাকো তত কি হয়, তত হিটের তোমার অবস্থান বা হিটটা আস্তে আস্তে কি হতে থাকে, কমতে থাকে। তো অ্যাকচুয়ালি কথা হলো, তোমার হিটের কারণে মিনারেলস এর যে কম্পোজিশন সেটা চেঞ্জ হয়ে যায়, কিভাবে চেঞ্জ হয়, কেমিক্যাল রিয়াকশনের ফলে। কেমিক্যালি তোমার বিভিন্ন ধরনের মিনারেল, বিভিন্ন ধরনের ক্রিস্টালের স্ট্রাকচার তাদের চেঞ্জ হতে থাকে। এবং এই চেঞ্জ হওয়ার কারণেই কি হয়, চেঞ্জ হওয়ার কারণে মেটামরফিজম প্রসেস হয়। আর মেটামরফিজম প্রসেসের কারণেই তোমার তৈরি হচ্ছে হলো তোমার মেটামরফিক রক। এরপর আসো ফ্লুইডের কথা বলি। হ্যাঁ, ফ্লুইড বলতে আমরা যে শুধুমাত্র পানি সেটা না, কিন্তু অন্যান্য ধরনের ফ্লুইডও থেকে থাকে। তো যখন এই ফ্লুইডের সাথে কি করে, মনে করো কোনো একটা মিনারেলস এর নিজস্ব তো একটা কম্পোজিশন আছে। তো ধরে নাও এরকম একটা মিনারেলস এর আমরা একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে এটা একটা মিনারেলস এর রাসায়নিক গঠন। তো তার সাথে আমরা যদি মনে করো পানি যোগ করি, তখন কি হবে, পানির এই যে হাইড্রোজেন আয়ন অথবা এই যে অক্সিজেন আয়ন, এরা কি করবে, এই মিনারেলস এর সাথে রিয়াকশন করতে পারবে। এই রিয়াকশন করার ফলে কি হবে, নতুন আরেক ধরনের তোমার
মিনারেলস ফর্মেশন ঘটে থাকে। এই যে আয়নের কারণে, সেটা হচ্ছে তোমার পানি হোক অথবা যে কোনো ফ্লুইড হোক, সেই ফ্লুইডের আয়নের কারণেই তোমার যে মিনারেলস এর একটা গঠনের চেঞ্জ হয়, সেটাকেই আমরা বলে থাকি যে নতুন সলিড মিনারেলস এর একটা পরিণত হয়। সেটাকেই আমরা প্রসেসটাকে বলে থাকি হচ্ছে কি মেটামরফিজম। আর তোমার এই ফ্লুইডের কারণেই তোমার যে কেমিক্যালের যে অল্টারেশন হচ্ছে রকের মধ্যে, সেই প্রসেসটাকে আমরা বলে থাকি মেটাসোমাটিজম। মানে মেটামরফিজম প্রসেসটা তো হয়েই থাকে, মেটামরফিজম হচ্ছে সমগ্র প্রসেসটা, চেঞ্জ হওয়ার যে প্রসেস। এবং সেটা যদি স্পেশালি তোমার কার দ্বারা হয়ে থাকে, ফ্লুইডের দ্বারা তোমার সেই মেটামরফিজম প্রসেসটা হয়ে থাকে, তখন সেই মেটামরফিজম প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার মেটাসোমাটিজম। ক্লিয়ার? জি ম্যাম। এরপর আসো বিভিন্ন ধরনের ফ্লুইডের কথা আমরা একটু পড়ি। সেটা হচ্ছে এই যে ফ্লুইড গুলো আমার হচ্ছে মেটামরফিজম প্রসেস ঘটানোর জন্য একটা ভালো রকমের ইম্প্যাক্ট ফেলছে। তার মধ্যে দুই ধরনের ফ্লুইড থাকতে পারে। একটা কি, একটা হচ্ছে তোমার হাইড্রোথার্মাল ফ্লুইড, আর একটা হচ্ছে তোমার সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। তো হাইড্রোথার্মাল ফ্লুইড গুলো কি কি? তোমার হট ওয়াটার অথবা স্টিম, আর অথবা সুপার ক্রিটিক্যাল ফ্লুইড গুলো তোমার এই হাইড্রোথার্মাল ফ্লুইডের অন্তর্ভুক্ত। তো হাইড্রোথার্মাল ফ্লুইড গুলো কি করে? হাইড্রোথার্মাল ফ্লুইড গুলো তোমার বিভিন্ন মিনারেলস কে কি করতে পারে? ডিজলভ করে দিতে পারে। মানে তোমার হাইড্রোথার্মাল ফ্লুইড গুলো অ্যাকচুয়ালি কি তৈরি করে? তোমার সলিউশন। হাইড্রোথার্মাল ফ্লুইড গুলো তোমার একদম লিকুইড অবস্থায় থাকে, এদের মধ্যে যেই অবস্থানটা থাকে সেই অবস্থানে কি হয়, তোমার বিভিন্ন মিনারেলস কে সে ডিজলভ করে দেয় এবং তাদের একটা সলিউশন তৈরি করে। তারপরে আবার ওই সলিউশনটা কি হয়? হার্ডেন হয়। হার্ডেন হওয়ার ফলে সেখানে আবার কি হয়? মেটামরফিজম প্রসেস হয়। এবং ওই মেটামরফিজম প্রসেসের ফলে তোমার নতুন ধরনের কি মেটামরফিক রক তৈরি হয়ে থাকে। আর তোমার সুপার ক্রিটিক্যাল ফ্লুইড গুলো কি কি? সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হচ্ছে তোমার বিভিন্ন ধরনের গ্যাসিয়াস এলিমেন্ট হতে পারে। তারপরে হচ্ছে দেখো এখানে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হচ্ছে তিন ধরনের হতে পারে। এই যে কি কি? যেই গ্রাউন্ড ওয়াটারটা তোমার পার্কোলেটস থ্রো ডাউনওয়ার্ডস, মানে আমাদের যে বৃষ্টির পানি পড়ে, হ্যাঁ, সেই বৃষ্টির পানিগুলো তিন ভাবে তোমার ড্রেন আউট হতে পারে। কিভাবে তিন ভাবে? কি কি? একটা হচ্ছে বৃষ্টির পানি পড়লো, পড়ার পরে মনে করো আমাদের আর্থের সারফেস বরাবর এই দিক, এখানে কিছু বৃষ্টির পানি কি হলো, ভূপৃষ্ঠ বরাবর তোমার ফ্লো করে গেল, হ্যাঁ, সেটা একটা প্রসেস হতে পারে। এরপরে কিছু পানি কি হতে পারে, কিছু পানি তোমার ভূপৃষ্ঠের ভেতরে আসতে পারে। ভেতরে এসে তার এই যে এই বরাবর একদম নিচের একদম গা ঘেঁষে কিছু বরাবর পানি তোমার আস্তে আস্তে ফ্লো করতে পারে। আবার কিছু পানি কি হতে পারে, কিছু পানি আরো ডিপলি তোমার কি করতে পারে, ভেতরের দিকে চলে যেতে পারে। সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার পার্কোলেশন। এই যে পার্কোলেট হওয়া যে পানিটা নিচের দিকে চলে আসতেছে, হ্যাঁ, এগুলোকেই আমরা বলছি হচ্ছে তোমার কাইন্ড অফ সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। আবার তোমার ম্যাগমার মধ্যে কি হতে পারে? ম্যাগমার মধ্যে কিছু ভোলাটাইল ম্যাটেরিয়াল থাকতে পারে। ভোলাটাইল ম্যাটেরিয়াল বলতে যে ম্যাটেরিয়াল গুলো তোমার একেবারে সরাসরি তরল অবস্থা থেকে একদম গ্যাসিয়াস অবস্থায় বা সলিড অবস্থা থেকে সে কোন অবস্থায় চলে আসে? গ্যাসিয়াস অবস্থায় চলে আসে। সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ভোলাটাইল ম্যাটেরিয়াল। তো এই ম্যাগমার মধ্যে কিছু ওয়াটার অথবা ভোলাটাইল ম্যাটেরিয়ালও থাকে, সেগুলোকেও আমরা বলতে পারি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। আবার তোমার বিভিন্ন মেটামরফিক রক, মনে করো এই যে মাস্কোভাইট, এটার যে মিনারেলসের, এটার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ বা কেমিক্যালি যে ফর্মেশনটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মাস্কোভাইট। তার সাথে এই যে কোয়ার্টজ রিয়াকশন করে, এই যে সিলিকন ডাই অক্সাইডকে আমরা বলছি হচ্ছে কোয়ার্টজ, এরা রিয়াকশন করে তৈরি করলো দেখো ফেলডস্পার নামক একটা মিনারেলস, তারপরে তৈরি করলো হচ্ছে সিলিমেনাইট নামক একটা মিনারেলস। এর সাথে সাথে দেখো এক অণু কি তৈরি করলো? পানি তৈরি করলো। এই যে কেমিক্যালি রিয়াকশনের ফলে, মিনারেলস এর সাথে বিভিন্ন মিনারেলস এর কেমিক্যাল রিয়াকশনের ফলে যদি কোনো ওয়াটার তৈরি হয়, এবং এই ওয়াটারটা আবার কি করতে পারে? ওয়াটারটা ফার্দার কোনো ধরনের কোনো মিনারেলস এর সাথে
আবার কেমিক্যালি রিয়াকশন করতে পারে। তো এই যে ওয়াটারটা, এটাকেও আমরা বলছি হচ্ছে তোমার কি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। তো এই যে তোমার তো দুই ধরনের ফ্লুইড হতে পারে, একটা হচ্ছে তোমার হাইড্রোথার্মাল ফ্লুইড, আর একটা হচ্ছে তোমার সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। আর এই ফ্লুইড গুলোই কি করতে পারে, ফ্লুইড গুলোই আমার হলো তোমার এই মেটামরফিক রক বা মেটামরফিজম প্রসেসটা ঘটানোর জন্য বেশ ভালো একটা ভূমিকা পালন করতে পারে। তো এতটুকু পর্যন্ত আজকে থাকুক, আমরা এখন রোল কল করি।